বাংলা কাহিনী কথায় আমরা আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি প্রীতি। এই গল্পের আসরে আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ। এখনই উপস্থিত হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমের সৃষ্টি খোঁজ। এটি প্রথম পর্ব। এই জায়গাটা রেবতীবাবুর এখনো চেনা হয়ে ওঠেনি। মাত্র 3 দিন হলো পাহাড়ি অঞ্চলের এই হাসপাতালে সুপারের দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছেন রেবতী ভূষণ। নতুন তৈরি হয়েছে এই ছোট্ট হাসপাতালটা। মাত্র কয়েকজন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ শুরু করা হয়েছে। পেশেন্টেরও তেমন ভিড় নেই এখানে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো বিরাম নেই। জানলার বাইরে পাহাড়গুলোর মাথা ঢেকে আছে কালো মেঘে। আজ একজনও পেশেন্ট আসেনি হাসপাতালে। বিকেল হয়ে আসছে। নিজের চেম্বারে বসে একটা মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছিলেন রেবতীবাবু। ঠিক সেই সময় স্থানীয় পুলিশ স্টেশন থেকে টেলিফোন এলো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা জায়গাতে, অ্যাম্বুলেন্স পাঠাতে বলছে সেখানে। ফোনটা নামিয়ে রেখে চেম্বারের বাইরে বারান্দায় বেরিয়ে এলেন রেবতীবাবু। বারান্দায় একটা কাঠের বেঞ্চে বসে গল্প করছিল অ্যাম্বুলেন্স চালক সুব্বা নামের ছেলেটা ও আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী। রেবতীভূষণকে দেখেই তারা উঠে দাঁড়ান। রেবতীবাবু তাদের প্রশ্ন করলেন, এখানে ডেভিল রোডটা কোথায়? সুব্বা বলল, কাছেই স্যার। কেন, কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি? রেবতীবাবু মৃদু বিস্মিতভাবে প্রশ্ন করলেন, তুমি জানলে কিভাবে? ছেলেটা বলল, ও জায়গাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় স্যার, বিশেষত এই বর্ষাকালে, সেজন্যই ও রাস্তার ওই নাম। রেবতীবাবু এবার এই অদ্ভুত নামের কারণটা বুঝতে পারলেন। ডেভিলস রোড মানে শয়তানের সরণি। তিনি বললেন, হ্যাঁ, থানা থেকে ফোন এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। কথাটা শুনে একজন স্বাস্থ্যকর্মী বলল, তবে কোনো ডাক্তারবাবুকে ডেকে আনি? হাসপাতাল থেকে বেশ কিছুটা তফাতে ডাক্তারদের বাসস্থান। আজ কোনো পেশেন্ট নেই বলে কিছুক্ষণ আগেই রেবতীবাবুর অনুমতি নিয়ে অন্য 2জন ডাক্তার ঘরে ফিরে গেছেন। স্বাস্থ্যকর্মীর কথা শুনে রেবতীবাবু বললেন, হ্যাঁ, তাদের গিয়ে হাসপাতালে আসতে বলুন। তবে তারা আসা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। অ্যাম্বুলেন্সের সঙ্গে আমি যাচ্ছি। বারান্দার নিচে কিছুটা তফাতে রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্সটা। রেবতীবাবু সুব্বা আর একজন সঙ্গীকে নিয়ে উঠে বসলেন তাতে। সম্পূর্ণ পাহাড়ি রাস্তা বেয়ে তারা এগুলেন অপস্থলের দিকে। জায়গাটা বেশি দূরে নয়, মিনিট 4 লাগলো সেই জায়গাতে পৌঁছতে। তার এক পাশে পাহাড়ের ঢাল উঁচু হয়ে উঠে গেছে ওপর দিকে। তার মাথার উপর বর্ষণসিক্ত পাইন বন। সেখান থেকে একটা ছোড়া বা ঝর্ণা নেমে এসে সামনের সংকীর্ণ রাস্তাটাকে ভিজিয়ে দিয়ে নেমে যাচ্ছে অন্যদিকে অতল স্পর্শী খাদের দিকে। ঝর্ণার জলধারা যেখান দিয়ে রাস্তায় প্রবাহিত হচ্ছে, তারপরে রাস্তাটা একটা বাঁক নিয়ে নিচের দিকে নেমেছে। যে রাস্তা বেয়ে উঠে আসে গাড়ি। রেবতীবাবুরা অ্যাম্বুলেন্স থেকে নামতে সেখানে একটা ছোটখাটো জটলা দেখতে পেলেন। একটা পুলিশের জিপও সেখানে দাঁড়িয়ে আছে। রেবতীবাবু সঙ্গীদের নিয়ে সেই জটলার কাছে যেতেই একজন পুলিশ অফিসার তার দিকে এগিয়ে এলেন। রেবতীবাবু তাকে বললেন, আমি হাসপাতালের সুপার।
3 দিন হলো এখানে এসেছি। ঘটনাটা কি? অফিসার বললেন। একজন বাইক আরোহী মোটর সাইকেল নিয়ে খাদে পড়ে গেছে। লোকটা গাছের গায়ে ঝুলছে। বুঝতে পারছি না বেঁচে আছে কিনা। তোলার পর দেখা যাক। অফিসার বললেন। চলুন দেখাচ্ছি, তবে একটু সাবধানে পা ফেলবেন। দেখছেন তো রাস্তাটা কেমন পিছল, এই জন্যই অ্যাক্সিডেন্ট হয় এখানে, বিশেষত যারা ওয়াকিবহাল নয় এই জায়গাটার ব্যাপারে। অ্যাক্সিডেন্টের স্থানীয় একজন লোক দেখেছে, বাইক আরোহী রাস্তা দিয়ে নিচ থেকে ওপরে উঠে আসছিল। বাঁক পেরিয়ে ওপরে উঠে এসেই সে পিছল রাস্তায় উঠে বাইক সমেত ছিটকে পড়ে খাদে। একে তো রাস্তাটা জলে ভেজা, তার উপর আবার রাস্তার ঢালটা খাদের দিকে। পুলিশ অফিসারের সঙ্গে টিপ টিপ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রেবতী বাবু সাবধানে পা ফেলে এগুলেন খাদের দিকে। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মী জিপের পেছনে দড়ি বাঁধতে শুরু করেছে, সে দড়ি বেয়ে খাদে নামার জন্য। তাদের চেহারা দেখে রেবতীবাবু বুঝতে পারলেন তারাও পাহাড়ি মানুষ। সম্ভবত এ ধরনের কাজে লোকগুলোর পূর্ব অভিজ্ঞতা আছে। অফিসারের সঙ্গে রেবতীবাবু এসে দাঁড়ালেন খাদের ধারে। খাদটা এত গভীর যে নিচে সব কিছু ভালো করে দেখা যাচ্ছে না। রেবতীবাবু ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করলেন যে লোকটা কোথায়। অফিসার রেবতীবাবুকে সতর্ক করে বললেন, বেশি ঝুঁকবেন না, একদম খাদের নিচে নয়, ওই যে খাদের গা থেকে যে গাছটা বেরিয়ে শূন্যে ঝুলছে সেটা দেখুন। এই বলে তিনি আঙুল তুলে দেখিয়ে দিলেন সে জায়গা। রেবতীবাবু এবার দেখতে পেলেন জায়গাটা প্রায় 70 ফুট নিচে খাদের দেওয়াল থেকে ঠিক হাতের মতো মোটা ডাল সমেত কোনো একটা বুনো গাছ অদ্ভুতভাবে শূন্যে বেরিয়ে আছে, আর তার উপর উপর হয়ে পড়ে আছে একটা লোক। হেলমেটটা এখনো তার মাথায় আছে, তবে লোকটা নড়ছে না। পুলিশ অফিসার বললেন, লোকটা বেঁচে আছে কিনা জানি না, তবে একদম নিচে পড়লে বেঁচে থাকলেও এখন লোকটাকে তোলা সম্ভব হতো না। হাতটার গভীরতা প্রায় 500 ফুট। ওই দেখুন অনেক নিচে ওর মোটর বাইকটা পড়ে আছে। ওই যে যেটাকে একটা লাল বিন্দুর মতো লাগছে, লাল রঙের মোটর বাইক। তবে ওটাকে এখন উপরে আনা সম্ভব নয়, অন্য পথ দিয়ে নিচে নেমে পরে তুলে আনতে হবে। রেবতীবাবু ভালো করে তাকিয়ে এবার খাদের নিচে পড়ে থাকা বাইকটাকেও দেখতে পেলেন। খাদে নামার কাজ শুরু হয়ে গেল। এক পাশে দাঁড়িয়ে রেবতীবাবু দেখতে লাগলেন সেই রেস্কিউ অপারেশন। জিপটাকে প্রথমে পিছিয়ে এনে দাঁড় করানো হলো খাদের কিনারে। তার পিছনে চাকা দুটোর গায়ে বেশ বড় দুটো পাথরখণ্ড রাখা হলো, যাতে চাকা হড়কে না যায় সেজন্য। কাছির মতো লম্বা দড়ি বাঁধা হয়েছে জিপের পেছনের অংশে, যার অপর প্রান্ত বাঁধা আছে এক গোর্খা পুলিশ কর্মীর কোমরে। তাছাড়া লোকটার কাঁধে অন্য একটা দড়িও আছে, আহত বা নিহত বাইক আরোহীকে বেঁধে উপরে তুলে আনার জন্য। খাদ বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো সেই পুলিশ কর্মী। ওপর থেকে তাকে নানা নির্দেশ দিতে লাগলো অন্য পুলিশ কর্মীরা। ব্যাপারটা দেখতে লাগলেন ডাক্তারবাবু। এক সময় ধীরে ধীরে নিচে নেমে সেই পুলিশ কর্মী পৌঁছে গেল ঝুলন্ত গাছটার গায়ে লোকটার কাছে। তারপর দড়ি দিয়ে নিজের দেহটার সঙ্গে লোকটাকে বাঁধতে শুরু করলো। উপর থেকে পুলিশ অফিসার জানতে চাইলেন, লোকটা বেঁচে আছে?
নিচ থেকে জবাব এলো, বুঝতে পারছি না স্যার। কালো হয়ে আসছে আকাশ, বৃষ্টি বাড়তে শুরু করেছে। পুলিশ কর্মী লোকটার দেহটাকে নিজের দেহের সঙ্গে বেঁধে ফেলার পর নিচ থেকে বলল, জিপ চালু করো। ধীরে ধীরে খাদের ধার থেকে সরতে শুরু করলো জিপ, আর তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দড়ির টানে ওপরে উঠে আসতে লাগলো রজ্জুবদ্ধ দেহ দুটো। একসময় লোকটাকে উপরে তুলে আনলো সেই পুলিশ কর্মী। বাইক আরোহীকে ওপরে তুলে এনে মাটিতে শুইয়ে প্রথমেই তার হেলমেটটা খুলে ফেলা হলো। রেবতীবাবু ঝুঁকে পড়লেন তার ওপর। লোকটার বয়স মনে হয় বছর 45 হবে। সুঠাম চেহারা, পরনে লাল জ্যাকেট, নীল জিন্স, পায়ে শু, হাতে বাইক চালানোর জন্য আঙুল কাটা গ্লাভসও আছে। তবে লোকটার মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে যে সেই স্থানীয় মানুষ, অর্থাৎ ভুটিয়া গোর্খা বা ল্যাপচা নয়। রেবতীবাবু লোকটার কবজিতে হাত রেখে সেটা তুলে ধরলেন। বরফের মতো ঠান্ডা হাত, কোনো স্পন্দন নেই তাতে। রেবতীবাবু একবার তার আঙুলটা লোকটার নাকের কাছেও ছোঁয়ালেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে লোকটা। বাইরে থেকে তেমন কোনো আঘাতের চিহ্ন না দেখা গেলেও পোস্টমর্টেম করলেই বোঝা যাবে কেন মারা গেল লোকটা। হার্ট ফেল হতে পারে। ঘাড়টা দেখুন, কেমন যেন বাঁকা মনে হচ্ছে, যেখানে পড়ার সময় কোনো মারাত্মক আঘাতও লেগে থাকতে পারে। রেবতীবাবুর কথা শুনে পুলিশ অফিসার মাথা থেকে টুপি খুলে বললেন, আপাতত বডিটা আপনার হাসপাতালেই নিয়ে রাখুন। কাল সকালে বডিটা সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠাবো। দেখি লোকটার পকেটে কোনো পরিচয়পত্র পাওয়া যায় কিনা। পেলে বাড়িতে খবর পাঠাবার ব্যবস্থা করতে হবে। অফিসারের নির্দেশ পেয়ে এরপর একজন পুলিশ কর্মী বাইক আরোহীর পকেট হাতড়ানো শুরু করতেই লোকটার হিপ পকেট থেকে একটা পার্স বেরিয়ে এলো। অফিসার সেটা খুলতেই তার মধ্যে কিছু টাকা, এটিএম কার্ড আর একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেল। লাইসেন্স কার্ডটা হাতে নিয়ে সেটা আধো অন্ধকারে চোখের সামনে তুলে ধরে দেখে অফিসার বললেন, যাক, নাম ঠিকানা পাওয়া গেল। কলকাতায় বাড়ি দেখছি। রেবতীবাবু বললেন, তাই নাকি? আমিও তো কলকাতার লোক। অফিসার ড্রাইভিং লাইসেন্সটা রেবতীবাবুর দিকে বাড়িয়ে দিলেন। ছবি আঁটা লাইসেন্স কার্ডে লোকটার নাম লেখা আছে, দীনেশ মল্লিক, পিতা অখিল মল্লিক, ঠিকানা 72 কলুটলা লেন, কলকাতা। ছবি দেখে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তিরই ড্রাইভিং লাইসেন্স এটা। লাইসেন্স কার্ডটা অফিসারের হাতে ফিরিয়ে দিয়ে রেবতীভূষণ বললেন, কলকাতা থেকে এত দূরে বাইক নিয়ে এসেছিল লোকটা? অফিসার বললেন, লং ড্রাইভে আসতে পারে। অ্যাডভেঞ্চারের নেশায় লোকটা এত দূরে এসে থাকতে পারে। আবার স্থানীয় কোথাও চাকরি সূত্রেও এসে থাকতে পারে, এই যেমন আপনি এসেছেন। অফিসার আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন পুলিশ কর্মী বলে উঠল, আরে লোকটা বেঁচে আছে, পা দাঁড়াচ্ছে। কথাটা শুনে চমকে উঠে দেহটার দিকে তাকালেন অফিসার আর রেবতীভূষণ। চারপাশে অন্ধকার হয়ে আসছে। তারই মধ্যে রেবতীভূষণ দেখলেন লোকটার একটা পা যেন মৃদু মৃদু নড়ছে। রেবতীবাবু তাড়াতাড়ি বসে পড়ে
লোকটার নাকের কাছে আঙুল রাখলেন। হ্যাঁ, মৃদু হলেও শ্বাস নিচ্ছে লোকটা। সে সত্যি এখনো বেঁচে আছে। তিনি বললেন, হ্যাঁ, এখনো তো দেখছি বেঁচে আছে লোকটা। পুলিশ অফিসার বিস্মিতভাবে রেবতীভূষণকে বললেন, ডাক্তারবাবু, আপনি যে তবে একটু আগে বললেন। রেবতীভূষণ বললেন, হ্যাঁ বলেছি, 10 লাখে একজন মানুষের ক্ষেত্রে এই ঘটনা অনেক সময় ঘটে। হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্যে বন্ধ হলেও আবারও তা চালু হয়ে যায়। এক্ষেত্রেও হয়তো তেমনই ঘটেছিল। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, হয়তো বেঁচে যেতে পারে লোকটা। এরপর আর কথা বাড়ালো না কেউই। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নামিয়ে লোকটাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে ফেলা হলো। অক্সিজেনের মাস্কও লাগিয়ে দেওয়া হলো লোকটার মুখে। রেবতী বাবুদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে পুলিশ অফিসার বললেন, আপনি ওকে হাসপাতালে নিয়ে যান। আমি থানায় ফিরে লোকটার বাড়ির ঠিকানাতে খবর পাঠাবার চেষ্টা করছি। কোনো অঘটন হলে সঙ্গে সঙ্গে জানাবেন। হাসপাতালে পৌঁছে যাব, নইলে কাল ভোরে যাব লোকটা কেমন আছে জানতে। সূর্য ডুবতে ঘণ্টাখানেক বাকি থাকলেও হঠাৎ যেন পৃথিবী অন্ধকার হয়ে এসেছে। বাড়ছে বৃষ্টিও। হেডলাইট জ্বালিয়ে জিপ এগোতে লাগলো হাসপাতালের দিকে। চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে লোকটার বুকে হাত ছুঁয়েই রেবতীবাবু বুঝতে পারলেন যে লোকটার বুকটা ওঠানামা করছে। হয়তোবা এই যাত্রায় বেঁচে যেতে পারে লোকটা। হাসপাতালে ইতিমধ্যে খবর পেয়ে অন্য দুজন ডাক্তারবাবুও উপস্থিত হয়ে গেছিলেন। ছোট একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও আছে হাসপাতালে। লোকটাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সোজা ঢুকিয়ে দেওয়া হলো সেখানে। 3 জন ডাক্তার মিলে লোকটার চিকিৎসা শুরু করলেন। স্যালাইন, অক্সিজেন আর বেশ কয়েকটা ইঞ্জেকশন দেওয়া হলো। হৃদস্পন্দন দেখার জন্য যে মনিটর স্ক্রিন আছে তার সঙ্গে লোকটার শরীরের সংযোগ স্থাপন করতেই সেখানে দেখা গেল যে কিছুটা উত্তেজিত অবস্থায় থাকলেও লোকটার হৃদস্পন্দন মোটামুটি স্বাভাবিক। ভালো করে লোকটার পর্যবেক্ষণ করার পর একজন ডাক্তারবাবু মন্তব্য করলেন, খুব বেশি কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। সম্ভবত ঘটনার আকস্মিকতায় লোকটা অজ্ঞান হয়ে গেছে। তবে ঘাড়ের কাছটায় চোট লেগে থাকলেও থাকতে পারে। কেমন যেন বাঁকা মনে হচ্ছে। ডাক্তার রেবতীভূষণ বললেন, হ্যাঁ, সেটা এক্সরে করলে ধরা পড়বে কাল সকালে। আপাতত ওকে বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। অক্সিজেন স্যালাইন যেমন চলছে চলুক, দেখা যাক স্বাভাবিকভাবে ওর জ্ঞান ফেরে কিনা। অন্য দুজন ডাক্তারবাবুও সহমত প্রকাশ করলেন তার সঙ্গে। একজন ডাক্তারবাবু আর 2 জন স্বাস্থ্যকর্মীকে ডিউটিতে রেখে ডাক্তার রেবতীভূষণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তার কোয়ার্টারের দিকে। পরদিন ভোরবেলায় সূর্যদেব মুখ দেখালেন না। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালেও তার বিরাম নেই। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি নামলেই জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। পথঘাট জনশূন্য হয়ে যায়। ঠান্ডার দেশে আরও ঠান্ডা নামে। কাঠের বাড়িগুলোর মধ্যে গুটিসুটি মেরে বসে থাকে লোকজন। কিন্তু রেবতীভূষণকে হাসপাতালে যেতেই হবে। জরুরি পরিষেবার কাজ বলে কথা। তাই তিনি টিপটিপ বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন হাসপাতালের দিকে। তিনি যখন হাসপাতালে এসে গাড়ি থেকে নামলেন, ঠিক তখনই পুলিশের গাড়িটাও এসে থামল সেখানে। বর্ষাতি পড়া গতকালের সেই পুলিশ অফিসার ডাক্তার রেবতীভূষণের সঙ্গে সুপ্রভাত বিনিময়ের পর বললেন, লোকটার খবর কি? রেবতীভূষণ বললেন, গতকাল রাতে যখন পেশেন্টকে দেখেছি তখন তার জ্ঞান না ফিরলেও হৃদস্পন্দন স্বাভাবিকই ছিল।
তেমন খারাপ কোনো কিছু ঘটলে নিশ্চয়ই রাতে আমাকে হাসপাতাল থেকে জানানো হতো, আর আমিও তৎক্ষণাৎ আপনাকে জানিয়ে দিতাম ব্যাপারটা। আশা করি তেমন কিছু ঘটেনি। শখের ফলেই লোকটা অজ্ঞান হয়ে গেছে বলে মনে হয়। তবে লোকটা ঘাড়ে কোনো চোট পেয়ে থাকতে পারে। ঘাড়টা কেমন যেন বাঁকা মনে হচ্ছে। সেটা অবশ্য আজ এক্স রে করলে বোঝা যাবে। ভেতরে চলুন, দেখি লোকটা কেমন আছে। পুলিশ অফিসারকে নিয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের দিকে এগোতে এগোতে সুপার সাহেব পুলিশ অফিসারকে প্রশ্ন করলেন। লোকটার বাড়ির লোকজনের খোঁজ পেলেন? অফিসার বললেন, হ্যাঁ, সেটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। যোগাযোগ করা গেছে স্থানীয় থানার মাধ্যমে। এই দীনেশ মল্লিক নামের লোকটা ও তার পরিবার বেশ পয়সাওয়ালা লোক। চালতা বাগান, লোহাপট্টিতে বিশাল কারবার। কলকাতায় বেশ কয়েকটা বাড়ি গাড়ি আছে। স্ত্রী, সন্তান, পরিবারের অন্য লোকজনও আছে। বাইকে লং ড্রাইভ এই লোকটার শখ। কলকাতা থেকে বাইক নিয়ে মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে চলে আসেন। এবারও আসছিলেন দার্জিলিংয়ে। পথেই দুর্ঘটনা। আজ দুপুরে ওর বাড়ির লোক ট্রেনে রওনা হচ্ছেন। আশা করে কাল দুপুরের মধ্যেই তারা নিউ জলপাইগুড়ি হয়ে এখানে পৌঁছে যাবে। ফ্লাইটেই আসতে, কিন্তু বাগডোগরাতেও বৃষ্টির কারণে আজকের সব ফ্লাইট বাতিল। অগত্যা ট্রেনেই আসতে হচ্ছে তাদের। সুপার রেবতী ভূষণ আর পুলিশ অফিসার এরপর উপস্থিত হলেন পেশেন্ট যে ঘরে আছে তার দরজার সামনে। সেখানে দাঁড়িয়েছিলেন গত রাতে দায়িত্বে থাকা চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী। রেবতী ভূষণকে দেখে সেই ডাক্তারবাবু বললেন, গুড মর্নিং সুপার সাহেব, ভালো খবর আছে। লোকটার চোখ মেলেছে একটু আগে। এই যাত্রা মনে হয় সে বেঁচে গেল। মাথা আর ঘাড়ও নাড়াচ্ছে। ঘাড়ের চোটের যে আশঙ্কা আমরা করছিলাম সেটাও মনে হয় সত্যি নয়। অ্যাক্সিডেন্টের শকের কারণেই মনে হয় অজ্ঞান হয়ে গেছিল লোকটা। রেবতী ভূষণ বললেন, বাহ, বেশ ভালো খবর। চলুন দেখি ভদ্রলোককে। সদল বলে ঘরটাতে প্রবেশ করলেন রেবতী ভূষণ। হ্যাঁ, সিলিংয়ের দিকে তাকিয়ে আছে লোকটা। তারা ঘরে প্রবেশ করতেই তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের দিকে তাকালো লোকটা। তার দৃষ্টি সবার মুখের উপর পড়তে লাগলো, কিন্তু পুলিশ অফিসারের দিকে তাকিয়েই যেন মৃদু আতঙ্ক ফুটে উঠল তার মুখে। অস্পষ্টভাবে সে হিন্দিতে বলে উঠল, पुलिस क्यों? मैंने चोरी नहीं किया। অর্থাৎ পুলিশ কেন, আমি চুরি করিনি। এই বলে উঠে বসল লোকটা। রেবতী ভূষণ তাকে বললেন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কিন্তু পুলিশ অফিসারের দিকে মৃদু আতঙ্কিতভাবে চেয়ে রইল সে। সুপার সাহেব এরপর তাকে আশ্বস্ত করার জন্য বলল, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। গতকাল আপনি বাইক নিয়ে পিছলে খাদে পড়ে গেছিলেন। উনি অর্থাৎ পুলিশই আপনাকে উদ্ধার করে। আপনি কেমন আছেন তা জানতে এসেছেন ইনি। পুলিশ অফিসার এবার লোকটার উদ্দেশ্যে বললেন, আপনি দীনেশ মল্লিক তো? লোকটা প্রশ্ন শুনে বিড়বিড় করে বলল, দীনেশ মল্লিক, কলকাতা, মালুম নেই। পুলিশ অফিসার বললেন, আপনি কি নিজের পরিচয় মনে করতে পারছেন না? আপনার নাম দীনেশ মল্লিক, বাবার নাম অখিল মল্লিক। কলকাতার পলুটোলা লেনে থাকেন আপনি।
লোকটা আবারও হিন্দিতে বলল, क्या काम करता हूँ कुछ याद नहीं आ रहा। অর্থাৎ আমি কি করি কিছু মনে পড়ছে না। অ্যাক্সিডেন্টের ধকল সামলাতে মাঝে মাঝে এমন স্মৃতি বিভ্রম হয়। প্রাথমিক অবস্থায় কিছু মনে পড়ে না, পরে অবশ্য ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। লোকটার কথা শুনে সুপার রেবতীভূষণ বললেন, কলকাতার লোহাপট্টিতে আপনার বিশাল কারবার, অনেক বাড়ি গাড়ি আছে সেখানে, বাইকে লং ড্রাইভ আপনার শখ, মনে পড়ছে এবার? লোকটা যেন এবার রেবতীভূষণের কথা শুনে চুপ করে ভাবার চেষ্টা করতে লাগলো। পুলিশ অফিসার লোকটার উদ্দেশ্যে এরপর বললেন, কিছু মনে পড়ছে? চেষ্টা করুন। বাইকে লং রাইড আপনার নেশা, কলকাতা থেকে এসব পাহাড়ি অঞ্চলে বাইক নিয়ে আসেন আপনি। সেই বাইক আরোহী এবার ভাগা ভাগা বাংলাতে বলল, কলকাতায় আমার বড় কারবার, অনেক কটা বাড়ি, তাই না? পুলিশ অফিসার বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এবার লোকটার ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠল। সে বলল, এবার যেন মনে পড়ছে। রেবতীভূষণ বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। পুলিশের পক্ষ থেকে বাড়িতে খবর দেওয়া হয়েছে, আজ তারা রওনা হচ্ছেন। কাল দুপুরের মধ্যে আশা করি তারা এখানে পৌঁছে যাবেন। কথাটা শুনে স্পষ্টতই হাসি ফুটে উঠল লোকটার মুখে। সে বলল, তারা কি আমাকে নিয়ে যাবে? রেবতীভূষণ বললেন, আপনি যদি সুস্থ হয়ে থাকেন তবে তাদের হাতে আমরা আপনাকে তুলে দেব। আচ্ছা, আপনার ঘাড়ে কি কোনো চোট লেগেছে? ব্যথা আছে কোনো, অথবা দেহের অন্য কোথাও?